বাবারে, কোমরটা গেল। এই বয়সে কি আর কাজকর্ম সহ্য হয়? দূর দূর, এই ঝাঁটা দিয়ে আর মোছামুছি করেই আমার জীবনটা চলে যাবে মনে হচ্ছে। ছেলেটা এত বড় হয়েছে, ভালো চাকরি বাকরিও করছে, ভাবছি ছেলেটার বিয়ে দেব। ছেলেটা কিছুতে বিয়ের জন্য রাজিই হচ্ছে না। এরকম করে কতদিন চলবে? ওরে বাবা, আমার কোমরটা গেল রে। মালতী দেবী রাধানগর নামক গ্রামে বাস করতেন তার ছেলেকে নিয়ে। তার ছেলে একটি বড় কোম্পানিতে চাকরি করত। মালতী দেবী ছিলেন প্রচণ্ড কৃপণ একজন মহিলা। তিনি কিছুতেই খরচ খরচা করতে চাইতেন না। এরকম চিৎকার শুনে তার ছেলে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে তার কি হয়েছে। মালতী দেবী সমস্ত কথা খুলে বললে তার ছেলে তাকে সমাধান দেয় একটি কাজের লোক রাখার জন্য। কাজের লোক রাখার কথা তার ছেলে অনেক দিনই তাকে বলেছে, কিন্তু মালতী দেবী কোনোভাবেই বাড়িতে কাজের লোক রাখতে চাইতেন না, টাকা খরচ হওয়ার ভয়ে। কতদিন ধরে তোকে বলছি বিয়েটা এবার করে ফেল। কি হচ্ছে এগুলো দেখছিস? বয়স্ক মাটা কাজ করে করে মরে যাচ্ছে, আর তুই কিনা এখনো বিয়ে করে বউ নিয়ে আসতে চাইছিস না। আর কাজের লোক কেন রাখবো? হ্যাঁ, বাড়িতে একটা নতুন বউ এলে নতুন বউমা আর আমি দুজনে মিলে সমস্ত কাজকর্ম করে নেব। আর কাজের লোক কি এমনি এমনি থাকবে নাকি? কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে যাবে। তাই আমি একদম কাজের লোক রাখবো না। আমি একটা মেয়েকে দেখে এসেছি, তুই যদি চাস তাহলে ওই মেয়েটাকে দেখে আসবো। তুই আর আমি দুজনে মিলে কথাও বলে আসবো। তুই কি বলছিস বল? তোর একদিন ছুটি দেখে তাহলে চল আমরা মেয়েটাকে দেখে আসি। মালতী দেবী অনেক কথা বললেও মালতী দেবীর ছেলে কিছুতেই বিয়ে করার জন্য রাজি হচ্ছিল না। এরকম ভাবেই কিছুদিন কাটতে থাকে। মালতী দেবীকে তার ছেলে অনেক বলা সত্ত্বেও মালতী দেবী কোনো রকমের কাজের লোক ঘরে রাখতে চাইতেন না। কিছুদিন পর মালতী দেবী দেখেন তার ছেলে একটি মেয়েকে নিয়ে ঘরে আসছে। কি রে খোকা, এটাকে আবার কোথা থেকে নিয়ে এলি? এ কে? এই মেয়েটাকে তো আগে কখনো তোর সাথে দেখিনি। মালতী দেবী ছেলে জানায় সে বিয়ে করেছে। আর এই মেয়েটি হলো ঈশা। ঈশা বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু ঈশার বাবার কোনোভাবেই এই বিয়েতে অনুমতি না থাকায় তারা লুকিয়ে বিয়ে করেছে। মালতী দেবী বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান শুনেই খুব খুশি হয়ে যায় এবং তাদেরকে বরণ করে ঘরে তোলে। বৌমা, তোমরা অনেক দূর থেকে এসেছো ক্লান্ত হয়ে, যাও এখন ঘরে যাও। আর মনে রাখবে, কালকে কিন্তু তোমার নতুন রান্নাঘরে প্রথম দিন। তাই কালকে সকাল সকাল স্নান করে রান্নাঘরে চলে এসো। এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই আমি না হয় তোমাদের খাবারটা ওপরে দিয়ে আসছি। ঠিক আছে, কালকে সকালবেলা তোমার সঙ্গে আবার দেখা হবে। আমি তো রান্নাবান্না কিছুই করতে পারি না। কি করে এখন শ্বশুরবাড়িতে প্রথম দিন রান্নাবান্না করে খাওয়াবো সবাইকে, আমার তো কিছুই মাথায় আসছে না। যাকগে, আজকে রাতে না হয় ঘুমাই, তারপর না হয় পরের দিন সকালবেলা উঠে ভাববো কি করা যাবে। পরদিন সকালবেলা ঈশা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যায় এবং সে ফোন করে অনলাইনে খাবার অর্ডার দেয় এবং ডেলিভারি বয়কে বলে দেয় সে যেন গোপনে খাবারটা তার হাতেই দিয়ে যায়। ঈশার কথা মতো ডেলিভারি বয় খাবারটা ঈশার হাতে দিয়ে চলে যায়। ঈশা খুব ভালোভাবে পরিবেশন করে টেবিলে তার এই সমস্ত ভালো ভালো খাবার। তার খাবার খেয়ে শাশুড়ি মা বলে ওঠেন, আরে বাবা, বৌমা, তুমি তো একদম দারুণ রেস্টুরেন্টের মতো রান্না করে ফেলেছো। তুমি যে এত ভালো রাঁধুনি আমি তো জানতাম না। আমার তো আর কোনো চিন্তাই থাকলো না। রান্না বান্নাটা তাহলে আজকে থেকে তুমিই সমস্ত দেখে নিও। আমার তো বয়স হচ্ছে, আমি কি আর রান্না বান্না সেরকম করতে পারি? যাক বাবা, আমার একটা চিন্তা থেকে আমি মুক্তি পেলাম। রান্না বান্নার দায়িত্বটা আর আমাকে নিতে হবে না। ঈশা মনে মনে ভাবে, রেস্টুরেন্টের মতো তো খাবার হবেই। এটা তো আমি রেস্টুরেন্ট থেকেই অর্ডার করেছি, তো খাবার তো রেস্টুরেন্টের মতো হবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু এখন কিচ্ছু কাউকে বলা যাবে না। ঈশা ভেবেছিল সে না হয় পরে রান্নাবান্নাটা শিখে নেবে। তাই ঈশা প্রতিদিন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করত এবং সেই খাবার খেতে দিত সবাইকে। এরকমভাবেই কিছুদিন চলতে থাকে। কিছুদিন পর কিছু প্রতিবেশী মালতী দেবীর বাড়িতে ঘুরতে আসেন। কই গো মালতী, বাড়িতে যে বিয়ে করে বউ নিয়ে আসলে, কই আমাদেরকে তো একদিনও ডাকলে না। তাই আমরা নিজেরাই চলে এলাম নতুন বৌমার সঙ্গে দেখাও করতে এবং নতুন বৌমার হাতে ভালো মন্দ খাবার খেতে। পাড়ায় সবার মুখে শুনলাম তোমার বৌমা নাকি খুব ভালো রান্না করতে পারে, একদম রেস্টুরেন্টের মতো। তারপর মালতী দেবী সমস্ত ঘটনা খুলে তাদেরকে বলেন যে কোন পরিস্থিতিতে তার ছেলে বিয়ে করেছে এবং তার ছেলে শ্বশুরবাড়ি থেকে সেরকম একটা সম্পর্ক না রাখার জন্য তারা সেরকমভাবে কোনো অনুষ্ঠান করেনি তার ছেলের বিয়েতে, তাই তাদেরকে ডাকা হয়নি। সবই তো শুনলে তোমরা। এই হলো গিয়ে ব্যাপার। আর তোমরা তো অনেক দেরি করে এসেছো। আমার বৌমা খুব ভালো রান্না করে, এটা তোমরা ঠিকই শুনেছো। একবার যদি আমার বৌমার হাতের রান্না খাও না, তাহলে সেই স্বাদ আর ভুলতে পারবে না। আচ্ছা বৌমা, যাও তো তোমার কাকিমাদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসো। ওরা আসলে আমার বন্ধু, এই পাড়াতেই থাকে।
তোমার কথা শুনেই ওরা এসেছে তোমার সঙ্গে দেখা করতে। শাশুড়ি মার কথা মতো ঈশা খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায় এবং খাবার অর্ডার দেওয়ার জন্য ফোন করতে যাবে এমন সময় দেখে তার ফোন কিছুতেই অন হচ্ছে না, তার ফোন খারাপ হয়ে গেছে। কি মুশকিল, এইমাত্র তো ফোনটা ঠিকঠাকই কাজ করছিল, এর আবার কি হলো? বিপদের সময় ফোনটাও আমার সাথ দেয় না, ভালো লাগে না। এবার আমি কিভাবে ম্যানেজ করব সবটা? আমার তো মাথাতেই কিছু আসছে না। ইউটিউবও চলবে না যে ইউটিউব থেকে দেখে কিছু খাবার বানিয়ে নেব। ঈশা পড়ল খুব মুশকিলে, কেননা তার খাবার বানানোর কোনো আইডিয়াই ছিল না। আর সে ভেবেছিল পরে রান্না শিখে নেবে, কিন্তু তার আর সেই সময় হয়ে ওঠেনি। কিন্তু ঈশা হাল না ছেড়ে দিয়ে যেভাবে হোক কষ্ট করে রান্না বান্না করলো এবং সবাইকে পরিবেশন করলো। খাবার খেয়ে সবাই বলে উঠল, মালতী, তোমার বৌমা এরকম বাজে রান্না করে? কই, তুমি তো আমাদেরকে আগে বলনি? পাড়াতে সবারই কাছে বড়াই করেছো বৌমা নাকি খুব ভালো রান্না করে। সেটা ভালো রান্নার নমুনা? ছি ছি ছি, এত বাজে খাবার আমরা কোনোদিনও খাইনি। আমাদের বৌমারা অন্তত খাবারটা ঠিকঠাক বানাতে জানে, তোমার বৌমা তো দেখছি সমস্ত কাজেই অকর্মণ্য। এই বলে তারা গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বৌমা, তুমি ওদের সঙ্গে কেন এমনটা করলে? ওরা তো একদিনই এসেছিল আমাদের বাড়িতে, ওরা কি রোজ রোজ আসবে আমাদের বাড়িতে খাবার খেতে? তুমি এটা মোটেও ঠিক কাজ করনি ওদের সঙ্গে। আমাকে এভাবে অপমানিত করলে সবার সামনে। তুমি কি এরকম ভেবেছো নাকি যে একবার তুমি ভালো খাবার খাইয়ে দিলে ওরা রোজ দিন তোমার ঘরে আসবে? সেই জন্যই কি তুমি এরকম খারাপ খাবার বানিয়েছো? আমার তো কিছুই মাথায় আসছে না। তারপর ঈশা সমস্ত ঘটনা তার শাশুড়ি মাকে খুলে বলে। আসলে মা, আমি না আপনাদের কাছে অনেক কথা গোপন করে গেছি। আমি কোনোদিনও বাড়িতে খাবারই বানাইনি, তাই আমি খাবার বানানোর কোনো প্রসেসই জানি না। আর আমি প্রতিদিন অনলাইন থেকে খাবার অর্ডার করতাম এবং আপনাদেরকে সেই খাবার খুব যত্ন সহকারে সার্ভ করতাম। আমাকে ক্ষমা করে দেবেন, আমি রান্নাবান্না কিচ্ছু জানি না, আমি বাড়ির কোনো কাজকর্মই জানি না। এই বলে ঈশা কাঁদতে লাগলো। তার শাশুড়ি মা ঈশার এই সহজ সরল স্বীকারোক্তিতে একদম গলে জল হয়ে গেলেন এবং তিনি যেটা তার ছেলেকে বললেন সেটা তিনি আগে কখনো বলেননি। খোকা, আমি ভাবছি বাড়িতে একটা কাজের লোক রাখবো যে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে দেবে, আর আমি না হয় বৌমাকে রান্নাবান্না সমস্ত শিখিয়ে দেব। তারপর দেখি আমার বৌমার রান্নাবান্না খেয়ে কে খারাপ বলতে পারে। আমার বৌমাকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলেই রান্নাবান্না শেখাবো। পরদিন থেকে বাড়িতে কাজের লোক একটি কাজ করতে থাকে এবং সেই কাজের লোকই বাড়ির সমস্ত কাজকর্ম করত। আর ঈশার শাশুড়ি মার কাছ থেকে রান্নাবান্না সমস্ত কিছু শিখতো। এরকমভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।